ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই ছিন্ন সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে চায়না এবং পাকিস্তানের সাথে। আজকে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলি, আপনারা বোধহয় দেখছেন জাতিসংঘে যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, সারা দেশ জানেন কি ইন্ডিয়া আমাদেরকে ভোট দেয়নি। বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, পাইকারিতে প্রায় 20% আর গ্রাহক পর্যায়ে 16.68%। জ্বালানি তেলের দামও বাড়ল আবার। সরকার বলছে বাধ্য হয়ে সিদ্ধান্ত, জামায়াতে ইসলামী বলছে এটা জুলুম ও প্রতারণা। ইতিমধ্যেই বিক্ষোভের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল। অন্যদিকে বিএনপি মহাসচিব বলছে সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে। এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বিএসএফের পুশিনের প্রতিবাদে সরব। আর সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট, আসল বিপদ ফ্যাসিবাদ বিরোধী এই প্রজন্মের জন্য, যখন বিএনপি বহুদলীয় গণতন্ত্র করবে আর জামায়াত গুপ্ত থাকবে। এখন প্রশ্ন হলো, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কি সময় উপযোগী নাকি রাজনৈতিক কৌশল? বিরোধী দলগুলো কি সত্যিকার অর্থে জনস্বার্থে সরব নাকি নিজেদের অবস্থান মজবুত করতেই ব্যস্ত? রাজনীতির গতিপথ এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসির স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার সর্বডানে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। সে সঙ্গে আরও আছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, সিনিয়র আইনজীবী ও জামায়াত ইসলামী সমর্থক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ আজিজ, শুরুতেই যেমনটি বলছিলাম, বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। আমরা দেখছি যে পাইকারিতে প্রায় 20% এবং গ্রাহক পর্যায়ে 16.68%। এটি কি সময় উপযোগী সিদ্ধান্ত? কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, শাহরিয়ার ভাইকে। দেখেন, বিদ্যুৎ অর্থাৎ জ্বালানি জীবন এবং জীবিকার লাইফলাইন। বিদ্যুতের দাম বাড়াবেন, সব কিছুর দাম বাড়বে। সুতরাং বিদ্যুৎ যে দাম বাড়ালো, এটার যুক্তি বিএসসি তারা বাড়িয়ে দিয়েছে, গণশুনানি নাকি করেছে, ফাইনালি তারাই বাড়ায় দেয়। তো এখন আমার বক্তব্য হচ্ছে, প্রতি বছর সরকার 41,000 কোটি টাকা ভর্তুকি দেয়। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার আপনার 32টা কুইক রেন্টালকে অনুমোদন দিয়েছিল, তার ভিতরে চলে এখন 15টা চালু আছে। আর কুইক রেন্টালের শর্ত হচ্ছে চলুক আর না চলুক ভর্তুকি দিতে হবে। এই 41,000 কোটি টাকার 80%ই যায় ভর্তুকি। তো আমার বক্তব্য হচ্ছে, এই কুইক রেন্টালগুলো বন্ধ করা হয় না কেন? কুইক রেন্টাল বন্ধ করলে তো এই পয়সা বাড়াতে হয় না। তারপর সঞ্চালন লাইনের বাড়ানো হয়েছে 20%। এরপরে 50 লাখ ব্যাটারি চালিত রিক্সা চলে সারা দেশে। হ্যাঁ, আপনার এই ব্যাটারি যে চার্জ দেওয়া হয়, এই চার্জ থেকে তারপর বস্তি, তারপর প্রত্যেক বাসার রিডিংয়ে আপনার টেম্পার করা হয়, সেখানে লাইনম্যানরা পয়সা আপনার করে কমিশন খায়। সুতরাং এই যে আপনার নানাভাবে যে পিলফারেজ হয়, এটা বন্ধ করলে তো এখন যে পার্সেন্টেজ বাড়িয়েছে এটা তো বাড়বে না। এটার এফেক্ট তো আপনার ধরেন জ্বালানি তেলে, যে ধরেন কৃষি খাতে অবশ্য অল্প লাগে, কৃষিখাতে 2 থেকে 3% বিদ্যুৎ ব্যবহার হয়। তো আপনি সেখানেও তো আপনার দাম বাড়বে। তো এখন আমাদের নিত্য পণ্যের দাম বেড়ে যাবে। এখন এই জন্যই বলছি যে ধরেন সামনে 9 লাখ সম্ভবত 30,000 কোটি টাকার মতো বাজেট করবে সরকার। IMF পিছনে দৌড়াচ্ছে, অর্থাৎ বাজেটের সোর্স। আমাদের দেশে তো এখনও ট্যাক্স পেয়ার বাড়ে নাই। ট্যাক্স থেকে তো মানে বলা হয় যে জিডিপি 10% ট্যাক্স হওয়া উচিত, এটাও তো হয় না। বাজেটে একটা বিশাল অঙ্কের ঘাটতি থাকে। এই ঘাটতি পূরণে যদি IMF থেকে লোন নেন, তাহলে যদিও এই বাজেটে লোন নিচ্ছে না, লোন নিচ্ছে যে আপনার অন্য শর্ত দিয়ে নতুন লোন নিচ্ছে। তো সেই লোন নিলে তো আপনার IMF যখন লোন দেয় তখন তার লোন ফেরত পাবে কিনা এটা হিসাব করে, এই জন্য তারা ভর্তুকি অ্যালাউ করে না কোথাও। সুতরাং আমার মনে হয় এই যে বিদ্যুতের দাম যে বাড়ানো হয়েছে, এটাতে জীবন এবং জীবিকা দুটোই কষ্টে পড়বে। কিন্তু IMF এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনার জানিয়েছেন, অর্থনৈতিক পরিস্থিতি সংস্কারের এজেন্ডা পর্যালোচনায় বাংলাদেশ সফরে আসছে IMF প্রতিনিধি দল। না, ওই যে সরকার যে চাইছে, আপনার IMF এর যে নূতন
সংস্কার প্রস্তাব বা আদার্স অর্থনৈতিক সংস্কার টস্কার জন্য IMF থেকে নতুন লোন চেয়েছে, সম্ভবত প্রায় $5 বিলিয়ন। এটার জন্য আপনার IMF প্রতিনিধি দল আসতেছে, তাদের সাথে বার্গেনিং হবে। এখন কতটুকু পাবে না পাবে এটা পরের ব্যাপার, কিন্তু বিদ্যুৎ খাতের যে ঘাটতি সেটা তো রয়েই গেল। প্রতিবারে আমরা দেখেছি IMF এর কাছে লোন চাইলে দেখা যায় IMF কঠিন শর্ত জুড়ে দেয়, সেই শর্ত বাস্তবায়ন কি আসলে বাস্তবতায় সম্ভব হয়? শর্ত হচ্ছে যে তারা আপনার এই যে ভ্যাট ভর্তুকি কমানোর কথা বলা হয়ে থাকে, ভর্তুকি, তারা তো একদম সবসময় ভর্তুকি বিরোধী থাকে। তো আমাদের অনুন্নয়নশীল দেশ, সেখানে তো কিছু ক্ষেত্রে ভর্তুকি দেব, কিছু ক্ষেত্রে লাভ করব, এটা তো সরকার করবে। এখন IMF এর লোন নিয়ে এই জন্য সবসময় বেকায়দায় পড়তে হয়। ধরেন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 24 লাখ কোটি টাকার লোন করে রেখে গেছে, সে লোনও তো পে করতে হবে। এখন যে IMF এর কাছে ধরেন $5 বিলিয়ন লোন নেয়, এটাও তো পে করতে হবে। তারপরে আদানির কাছে লোন আছে, অভ্যন্তরীণ উৎস থেকে অনেক লোন রয়েছে, লোন রয়েছে, সুতরাং এই লোনগুলো তো পে করতে হবে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আছে, যুদ্ধ তো আপনার চুক্তি হয়েও হয় না। সুতরাং আমাদের ভিতরে সামনে তো রিস্ক আছে। এই রিস্ক সমাধানের সময় এই সময় রিস্ক থাকা সত্ত্বেও যে বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে, এটা কিন্তু আমি সাধারণ মানুষের ঘাড়ে চাপবে বেশি। তার ইন্ডাস্ট্রি আছে, কৃষিখাত আছে, ব্যক্তি ব্যবহার আছে, সব জায়গায় তো আপনার বাড়বে। এবং আপনি দেখবেন নিত্য পণ্যের দাম সব বেড়ে যাবে, বিশেষ করে কৃষি পণ্যের দাম সব বেড়ে যাবে, জ্বালানির খরচ বেড়ে যাবে, আপনার পরিবহন খরচ বেড়ে যাবে, সব বেড়ে যাবে, সব সেক্টরে একটা প্রভাব পড়বে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ আজিজ। ব্যারিস্টার শাহরিয়ার কবির, 1 মাসের ব্যবধানে 2বার জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এবার বাড়লো বিদ্যুতের দাম। এটি কি আসলে সরকারের প্রয়োজনীয়তা নাকি নীতি নির্ধারণী পর্যায়ের ব্যর্থতা, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আমার বড় ভাইকেও সালাম ও শুভেচ্ছা। ভাই যা বলতেছেন আসলে ঠিক। কথা হলো কি, চোর না শোনে ধর্মের কথা। এই যে বলতেছেন তেল দিয়ে যদি আপনি তেলের দাম বাড়ান, অটোমেটিকলি বিদ্যুতের দাম বেড়ে যাবে। আপনাকে একটা পরিসংখ্যান দিই। আমি সবসময় বলি যে আমাদের দেশে একটা ক্যান্সার আছে, আমাদের শরীরে একটা ক্যান্সার, সেই ক্যান্সারের নাম হচ্ছে ভারত। সেই ক্যান্সারের নাম ভারত। কেন বললাম এই কথা? আদানি গড্ডা পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টটা করছে কোথায়? গড্ডাতে। ওই পাওয়ার প্ল্যান্টটা করাই হয়েছে বাংলাদেশকে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য। ওখান থেকে ইলেকট্রিসিটি ইন্ডিয়ার কোথাও দিবে তার জন্য না। এবং ওখান থেকে কত পার্সেন্ট ইলেকট্রিসিটি আসে? 9% ইলেকট্রিসিটি আসেন মিত্রা সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে আসে আরও 8%। তাহলে 8 কত পার্সেন্ট হলো? 16%। রিলায়েন্স মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে আসে 11%। তাহলে 16 আর 11 কত হয়? 27%। ক্রস বর্ডার, যেটা ওই যে হেভি ইয়া দিয়ে আসে, সেখান থেকে যে কারেন্টটা আসে, টোটাল দেখা যাচ্ছে 38 থেকে 39% কারেন্ট নিয়ে আসতে হচ্ছে কোথায় থেকে? ভারত থেকে। এবং সেই ভারত থেকে যা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে ডবল দামে নিয়ে আসা হচ্ছে, যেটা নট ন্যাচারালি, যেটা মানে যদি আমরা নেপাল থেকে বা ভুটান থেকে কিনতাম তার চেয়ে অধিক দামে কিনে আনা হচ্ছে। এর জন্য 400 থেকে 500 মিলিয়ন ডলার আপনাকে অতিরিক্ত গুনতে হচ্ছে। তার উপর আবার আছে আবার কুইক রেন্টাল। প্রশ্ন হচ্ছে যে কেন সংস্কারের কথা বলা হয়েছে? যে আমরা সর্বসেক্টরে কি করতে চাইছি? সংস্কারের কথা বলছি। এই সংস্কারের জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা আমাদের পায়ে দাঁড়াতে চেয়েছি। আজকে বিদ্যুতের দাম বাড়াইছেন, বিদ্যুতের দাম বাড়ালে ভাই তো অলরেডি বলে দিল যে নাভিশ্বাস উঠে যাবে। এবং এইটা সরকারের ফেলিওর ছাড়া এটা সাকসেস না। কারণ সরকার যেখানে বলছিল প্রথমে বাড়াবোই না, হঠাৎ করে নাই কথাতে বাড়ায় দিল। এই যে আজকে যেটা বাড়ানো হলো, এটা তো গণশুনানিও করে নেয়। আমি আপনাকে বলে দিই, আমি যেদিন হস্টস করে আমি যেদিন আসবো সেদিন রাতের বেলা শুনলাম যে এখনই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুতের দামের রেগুলেশনে বলা আছে গণশুনানি করতে হবে, তারপর বাড়াতে হবে। আপনি আজকে যে বাড়ালেন ইলেকট্রিসিটি, এই যে বললেন ভর্তুকি দিবেন না, ভর্তুকি দিবেন না, আপনি IMF বলছে ভর্তুকি দিবেন না। ভর্তুকি তো সর্বক্ষেত্রে দিচ্ছেন, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সব কার্ডে। তাহলে আপনি ইলেকট্রিসিটি এইভাবে বাড়ায়, একদিকে ফ্যামিলি কার্ডে 2 টাকা দিলেন, আর একদিকে 2 টাকা বাড়ায় দিলেন, তাহলে লাভ কি হলো? লাভ তো হলো না। এটার নাম হচ্ছে ধোঁকাবাজি। আর যে কথাটা বললাম, ইন্ডিয়ার হাত থেকে বের হয়ে আসেন, দয়া করে। আবার যদি লাগে হারিকেন নেন, এমনিও আপনার হাতে হারিকেন ধরে যাবে সরকারের হাতে, অমনিও ধরে যাবে, কারণ সরকার তো টাকা দিতে পারবে না। আপনি যেটা ভাই বললেন যে আমাদের 10%ও তো আমাদের
কি হয় না, ইনকাম ট্যাক্স এরিয়া না, আমাদের এখন মিল কারখানা কিছু চলতেছে না, আপনার গ্যাস সাপ্লাই না করার কারণে গার্মেন্টসের অর্ধেক শিল্প বন্ধ হয়ে আছে। সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রিসিটি বাড়ায় দিয়ে মরার উপর খরার ঘা করে দিচ্ছেন, দিয়ে আপনার পপুলারিটি কোথায় যাবে? আপনার পপুলারিটি, আপনি তো একটা, এখন তো আর ইউনিট সরকার না, এন্টিম সরকার না, এখন আপনি কি বলতেছেন? আপনি জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের ম্যান্ডেট কি? মানুষকে বাঁচানো। এমনকি মানুষকে বাঁচানোর পরিবর্তে যে মানুষকে আপনি কি মেরে ফেলে দেওয়ার উপক্রম হচ্ছে। ইনফ্লেশন বেড়ে যাবে এবং আপনি যে বাজেট করতে চাচ্ছেন যে টাকায়, সেই বাজেট কোথায় থেকে আপনি অ্যাকোমোডেট করবেন? এখন সেই জন্যেই আজকে এই বিদ্যুতের দাম বাড়ানো বা আপনার হচ্ছে জ্বালানির দাম বাড়ানো, এদের বলছিলেন জ্বালানির সংকট ছিল, এখন তো জ্বালানির সংকট নাই। তারপর আপনাকে শোনালাম 4টা জায়গায়, এই প্রতিটা জায়গায় বিদ্যুৎ এরিয়া কয়লা থেকে হয়। তো কয়লা থেকে যখন হয়, কয়লার তো দাম বাড়েনি রে ভাই। আপনি যদি তেলের সংকট থাকতে পারে, কয়লার তো দাম বাড়েনি। সো এই যে আগেকার প্রিভিয়াস যে সরকারের ইচ্ছা হলো বাড়া দিল, ইচ্ছা হলো কেন? বুঝতে হবে সরকারের টাকা নেই, সরকারের টাকা নাই, সরকারের কোনো ব্যবস্থাপনা নাই। দেশ কিভাবে চালাবেন, উই হ্যাভ এ প্ল্যান, বাট ইনফ্যাক্ট উই ডু নট হ্যাভ এ প্ল্যান। যা আসবে সেটাকেই ফেস করব। সো এইরকম হলে তো হরিণ লুটের দেশ চলতেই থাকবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, নিশ্চয়ই আপনি অবগত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের তোলপাড় চলছে, বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের রহস্যের জট খুলল কিনা। দেখেন, এটা নির্মম পরিহাস। আমি যখন বলি, আমার ভাইয়ের সাথে আগে একদিন একটু তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে। আমি যখন বলছিলাম 71 সালের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা পরাধীন দেশ পাইছেন, একটা স্বাধীন দেশ পাননি। একটা পরাধীন দেশ পাইছেন, একটা স্বাধীন দেশ পাননি। আর আমার ভাই হচ্ছে অনেক মানে সেই আমলের সাংবাদিক, উনি বোধহয় 2টা নাম খুব ভালো জানেন। একটা নাম হচ্ছে চিত্তরঞ্জন সুতার, আর একটা হচ্ছে কালিদাস বৈদ্য। এই 2টাই ছিল 70 সালের এমপি আওয়ামী লীগের। এবং এই 2জনারই অভিন্ন লক্ষ্য ছিল 62 সাল থেকে কিভাবে পূর্ব পাকিস্তানকে আলাদা করে পশ্চিমবঙ্গের সাথে এক করা যায়, পশ্চিমবঙ্গের সাথে এক করা যায়। এবং গতকালকে আমি অনেকগুলো টক শো দেখলাম, কিছু অনেকেই বলতেছে কেন হাদিকে মেরে ফেলে দেওয়া হলো এবং ইন্ডিয়া কেন হাদিকে মেরে ফেলে দিতে যাবে। শোনেন, হাদিকে মেরে ফেলে দেওয়া হলো এই কারণেই যে এবারে আন্দোলনটা করছে কারা? যুব সমাজরা। এবং এবারে আন্দোলনটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে যে সন্তানেরা অগ্রগামী ছিল, তার মধ্যে হাদি একটা ছিল। সো ইন্ডিয়া এটা প্রমাণ করতে চাইছে যে তোমরা আজ ভারতীয় আধিপত্যবাদ হাসিনাকে ফেরায় দিছো, কিন্তু আমার র কিন্তু তোমার সর্বক্ষেত্রে আছে, রক্তে রক্তে ধমনীতে তো আমার র আছে। চাইলে আমি যে কাউকে যে কোনোভাবে কি করতে পারি, মেরে ফেলে দিতে পারি। কেন? ইন্ডিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্র, একটা টেরোরিস্ট কান্ট্রি। ইন্ডিয়া একটা টেরোরিস্ট কান্ট্রি। কেন এই কথা বললাম? দেখেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1947 সালে যখন কলকাতায় দাঙ্গা হয়, সেজন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দায়ী করা হয়েছিল। সেই জন্য বৈরুতে 1963 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে তার হোটেলে মেরে ফেলে দিয়ে সেটা কি বললো, হার্ট অ্যাটাক বলে দিল। সে মৃত্যুর আজ পর্যন্ত তদন্ত হয়নি। আসেন বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডে যে সংযোগ, এটা কে? সাগর রুনি বের করে ফেলছিল। সাগর রুনির কাছে সেই প্রমাণ ছিল, সেই দলিল ছিল। সেই জন্য কি হলো, সাগর রুনিকে মেরে ফেলে দেওয়া হলো। জহির রায়হানের কাছে ডকুমেন্ট ছিল 1971 সালে ডিসেম্বর মাসে কিভাবে মুক্তিযোদ্ধারা এবং বুদ্ধিজীবীদেরকে এবং ইন্ডিয়া হত্যা করছে, তার ডকুমেন্ট ছিল জহির রায়হানের কাছে। জহির রায়হানকে হত্যা করে দেওয়া হয়েছে। মরহুম রাষ্ট্রপতি আমাদের মানে খালি সম্মান শ্রদ্ধেয় নয়, এদেশের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে পর্যন্ত হত্যা করা হয়েছে। কে হত্যা করছে? হত্যা করছে। যদি কেউ বিশ্বাস না করে, আবু রুশদের বইটা পড়েন। এবং আজ পর্যন্ত এটা চ্যালেঞ্জও হয়নি। আজ পর্যন্ত জিয়াউর রহমানের বিচার করা হয়নি, সাগর রুনির বিচার করা হয়নি, আজকে বিডিআর হত্যার বিচার করা হয়নি। কি অদৃশ্য কারণে বিচার করা হয় না? কি অদৃশ্য কারণ? অদৃশ্য কারণ একটাই, যে আমরা কিছু মানে বুদ্ধিজীবী পাই। এখানে আমি খুব অবাক হলাম যে সাংবাদিকদেরকে, এখানে লেখা আছে প্রতিটা সাংবাদিককে ভারতের পক্ষে বলার জন্য প্রতি মাসে ভাতা দেওয়া হয়। এই বইতে আছে সাংবাদিকদেরকে, এদেশের বুদ্ধিজীবীদেরকে, তাদের বয়ানটা কি হবে জানেন? ভারতের সাথে লাগা যাবে না, বৃহৎ রাষ্ট্র, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না। তার মানে যারা বলে ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, তারা হচ্ছে গাদ্দার,
তারা হচ্ছে মীর জাফরের যেহেতু বংশধর। আমাদের সঙ্গে একজন সিনিয়র সাংবাদিক আছে, আমি এই মন্তব্যটি নিয়ে আপনার কাছে আবারও ফিরতে চাই। জনাব এম এ আজিজ, আসলে কি ভারতের তরফ থেকে ভারতের পক্ষে বলার জন্য কোনো ভাতা দেওয়া হয়, যেমনটি অভিযোগ করছে ব্যারিস্টার শাহরিয়ার কবির? এটা উনি যেগুলো বলছে এটা আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার কাছে অন্তত প্রমাণ নাই। আমিও বলি, ভারতের বিরুদ্ধে বলি, আমাকে কোনো টাকা দেয় না, আমাকে কোনো টাকার উৎকোচ ভারতের গ্রহণ করে পক্ষে না। বলার জন্য ভাই, আপনি তো বিপক্ষে বলেন, আপনাকে যদি গান পক্ষে তারা আমাকে বলেন। বিপক্ষে বলি বলেই তো আমাকে টাকা দেওয়া দরকার, যাতে আমি না বলি। না, আপনি ওদের বিএনপি করেন, আপনার টাকা দিবেন না তো। কিন্তু বিগত সময়ে তো আমরা এই অভিযোগগুলো শুনেছি যে ভারতের নগ্ন হস্তক্ষেপ রয়েছে আমাদের রাজনীতি কিংবা নির্বাচনে, ভারতের হেজিমনি আমরা না, দেখেছি। এটা আমরা গণ শুনি অভ্যুত্থানের পর যে সেই বাস্তবতা আসলে কতটুকু পাল্টেছে? আমাদের পরাশক্তিরা তাদের অ্যাঙ্গেল থেকে কাজ করে। ধরেন ভারতের সিআইএ, কেজিবি, এরা তো অনেককে হয়তো ঘুষ টুস দেয়। যেমন বলা হয়েছে না যে এবার যে অভ্যুত্থানে বলা হয়েছে না আমেরিকা টাকা দিছে, কত হাজার কোটি টাকা বিতরণ করছে বলা হয়েছে তো। এবং এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে এটা প্রি প্ল্যান্ড অভ্যুত্থানটা, এটা এমনি এমনি হয় নাই। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে টাকা হ্যাঁ দিতে পারে, কিন্তু এই টাকার গন্ধ জীবনে এক পয়সা চুরি করি নাই, গন্ধ পাইও নাই আমি। আমার কাছে প্রমাণ নাই, যেটা প্রমাণ নাই সেটা আমি বলতে পারবো না। তবে আমি শুনেছি, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের ফান্ড, এই ফান্ড থেকে তো টাকা নিছে। এই যে আপনার সুজনের সম্পাদক বদিউল আলম সাহেব এবং আপনার এনসিপির নেতারাও টাকা পাইছে, তো কেউ কেউ টাকা পাইছে। এবং আওয়ামী লীগ করতো, সেও তো টাকা পাইছে। সে আবার বিএনপির সময় বিএনপি হয়, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়, টাকা পাইছে তো, এবং কয়েক কোটি টাকা নিছে। তো এই জন্য বলছি যে এটা বলা মুশকিল, কাউকে অভিযোগ করতে। তার মানে অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না? না, অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অসংখ্য আমাদের ধন্যবাদ দেশে জানাচ্ছি। আমি আপনাকে এখানে খালি একটা মিনিট নিব বোন। যেমনটি এম এ আজিজ বলছিল যে যুক্তরাষ্ট্রের অর্থায়নে গণ অভ্যুত্থান হয়েছে, এটা কি আসলে ন্যারেটিভ না রিয়ালিটি? আরে উত্তরটা দিই, পেজ নাম্বার 96, দ্য নিউ নেশন পত্রিকায় 19 ডিসেম্বর 1996 সংখ্যায় বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন ট্রুথ মাস্ট বি টোল্ড শিরোনামের এই রিপোর্টে প্রতিবেদক সালাউদ্দিন সৈয়দ চৌধুরী উল্লেখ করেন, একটি হিসাব মতে ভারত বন্ধুভাবাপন্ন সাংবাদিক সংগ্রহ তাদের হাতে রাখার জন্য 70 থেকে 80 মিলিয়ন টাকা খরচ হয়। এবং আরো একটা জিনিস বলি ভাইকে, ভাই সাংবাদিক ভাইকে বলি, একটা নিউজ পেপার প্রিন্ট করতে খরচ হয় 18 থেকে 19 টাকা। কিভাবে 12 টাকায় বিক্রি করেন? বিজ্ঞাপন পায়। বিজ্ঞাপন নাই, আমি আপনাকে একদম বলে দিলাম যে বিজ্ঞাপন পায় কয়টা, হাতে গোনা। বিজ্ঞাপন পেয়েও আপনারা বলতেছেন সমস্ত পেপার লস। না, সেটা তো আমি লিখছি। হ্যাঁ, আপনি সংস্কার লিখছেন। কমিশন করছেন, সেখানে যে সংস্কার কমিশন আমাকে মেম্বার রাখতে চাইছে, আমি হই নাই। কারণ ছাপে যদি পত্রিকা 10,000, লেখায় দেয় 10 লাখ। বিজ্ঞাপন লয়, সরকারি বিজ্ঞাপন লয়, প্রাইভেট বিজ্ঞাপন লয়। ধরেন তো লস খাত, ডেইলি স্টার চলে কিভাবে? না, পত্রিকা আমেরিকার কথা বললেন, টাকা দেওয়ার কথা, তাহলে তো বিএনপির জনাব প্রধানমন্ত্রী বলছেন কি যে আজকে আমাদের যে লড়াই সংগ্রাম 17 বছরে, সেই লড়াই সংগ্রামের ফলে তো কি এই 24শে অভ্যুত্থান। এই বিষয়ে তো আমি আপনি একমত বোধহয়। লড়াই সংগ্রামে যদি হয়ে থাকে তাহলে টাকা কেন? আমি আপনি সবাই তো রেজিম চেঞ্জ করতে চাইছি, আমরা চাইছি একটা ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা বাংলাদেশ, এটা তো আমরা সবাই চাইছি, তার টাকা লাগবে কেন? আর আপনি যাদের কথা বলতেছেন আমি তাদের কথা জানি না। এইটা আমার আপনার প্রাণের দাবি ছিল কিনা যে হাসিনার মতো মনস্টার, একটা রাক্ষসী, একটা প্রেতাত্মা যে ভারতের মাধ্যমে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য তৈরি করতে চাইছিল, তার হাত থেকে আমাদের মুক্তি হোক। সে ফ্যাসিস্ট ছিল, অঙ্গরাজ্য বানানোর শেখ হাসিনার ক্ষমতা নাই। শেখ হাসিনা অঙ্গরাজ্য বানাতে চাইছিল, এই কথা বলেন কেন? বানায়নি। হাসিনা কোন? আপনি বলেন 20টা চুক্তি সমঝোতা স্মারক করছে, সব আপনার ভারতের অনুকূলে। কোনটা? আমি লিখেছি ট্রানজিট নিছে করিডোর হিসাবে। করিডোর আসলে ট্রানজিট দিয়ে দিয়েছেন আপনি। হ্যাঁ, এখন দিলেন তার জন্য সেজন্য তো আপনাকে তাকে সরালেন। আর কি অঙ্গ? সে তো মুখ্যমন্ত্রী, ভারতের কথার বাইরে তার চলার কোনো ক্ষমতা ছিল? এটা আপনি বলেন তো। আজকে জনাব তারেক রহমান যেভাবে দেশ চালাচ্ছে, এইভাবে 17 বছর একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। আজকে বিডিআর দেখেন বর্ডারে কিভাবে আমার সন্তানদেরকে রক্ষা করতেছে, 17 বছরে ছিল। তাহলে আপনি তাকে মুখ্যমন্ত্রী বলবেন না, তাকে অঙ্গরাজ্য বলবেন না, কি বলবেন? আপনি বলেন 3 মাসে যদি জনাব তারেক রহমান এটা দেখাতে পারে
যে আমার বিডিআর মাঝখানে বেড়া দিচ্ছে, সে বেড়া তুলে ফেলে দিচ্ছে। দিছে না দেয়নি ভাই? গত 17 বছর আপনি এটা দেখছেন, তারপর তাকে আপনি অঙ্গরাজ্য বলবেন না, তাকে মুখ্যমন্ত্রী বলবেন না? এটা তো যে তারেক রহমানের মতো লোক যদি দেখা দিতে পারে 3 মাসে, কি হয়েছে 3 মাসে? আমার এখানে কি 3 মাসে আকাশ থেকে কিছু আসছে না? সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত আমার আপনার সবার। এবং উনি যে মুখ্যমন্ত্রী, উনি যে দেশ বিক্রি করে দিয়ে গেছে, এই সত্য কথাটা আমাদের বলা উচিত, তাই না? এবং এই যে আমার আপনার সবার হচ্ছে কি রন্ধে রন্ধে দেশে কেন হাদির মতো ছেলে পেলেদেরকে মেরে ফেলে দেওয়া হলো? কারণ আমরা ভারতের বিরোধিতা করি। আপনি ভারতের বিরোধিতা করেন, আমি করি। আমাদের জীবনকে কার জন্য হুমকি স্বরূপ? ভারতের কাছে তো হুমকি স্বরূপ। ভারত ছাড়া আমরা রয়ের এজেন্ট সব দলের মধ্যে আছে, সেটা তো কথা না। কথা হচ্ছে ছাড়া আমরা চলতে হবে কিনা? সব লোক সব আমরা ইন্ডিয়া ছাড়া, এবং এবারে রয়ের সাথে যোগাযোগ রাখে বিএনপি, জামাত থেকে শুরু করে সব দল। যদি শেখ হাসিনা অঙ্গরাজ্য করার ওর বাপের ক্ষমতা আছে নাকি? ওর বাপ করে দিয়ে গেছে তো। কে? ওর বাপ 25 বছর। আপনার কাছে মনে হয়েছে এই দেশ স্বাধীন দেশ? এটা কোন সারা অঙ্গরাজ্য হবে না। অঙ্গরাজ্য ছিল। আপনারা মুক্তিযোদ্ধারা কি করছেন সেদিন? কি মুক্তিযোদ্ধা কি বলছে? মুক্তিযোদ্ধারা সব ইন্ডিয়া ইনফর্ম করছেন। আর কয়টা যুদ্ধ করছেন আপনি? সেদিন তো 16 ডিসেম্বর স্যারেন্ডারি করলেন ইন্ডিয়ার কাছে, দেশটা তো বিক্রি করে দিলেন ইন্ডিয়ার কাছে। তাহলে 30 লাখ রক্ষী বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করলো কি কারণে? রক্ষী বাহিনীর মধ্যে ভারতের বাহিনী ছিল কি জন্য ভাই? আপনি তো মুক্তিযোদ্ধা বলেন এগুলো। 30 লক্ষ মানুষ যে প্রাণ দিয়েছে, 30 লক্ষ মানুষ জীবনেও প্রাণ দেয়নি। 30,000 হোক, 30,000 আপনি আমার বলেন। আর উনি বলুক মুক্তিযোদ্ধার যে লিস্টটা দিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সেখানে কত হাজারের লিস্ট আছে? হাজার, লাখ না। মানুষ প্রাণ দেয়নি, অসম্ভব। কারণ সিরাজুল আলম খান সাহেবের যে বিবিসির যে সম্পাদক সিরাজুল ইসলাম সাহেব, তার যে ইয়াতে সে বলছে 3 লাখ, সেটাকে শেখ মুজিব বানাইছে 30 লাখ। যেমন এখন বানানো হয় যে কি, যে না না মারাই জানি হেলিকপ্টার থেকে মারা যায়। এই যে মিথ্যাচার। কি বলেন, প্রশ্ন করেন। যেমনটি শাহরিয়ার কবির বলছিল যে 30 লক্ষ মানুষ কখনই প্রাণ দেয় না। এই বিতর্কে আমি অংশগ্রহণ করব না। কারণ হচ্ছে এই দেশ ভারতের কোনোদিন অঙ্গরাজ্য হবে না। এটা বাংলাদেশ স্বাধীন দেশ, রক্ত দিয়ে দেশ তৈরি করা হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন এবং এই দেশের যারা সরকার তারাও আমরা চাই যে স্বাধীন হোক, সবগুলো দল হোক। পার্লামেন্ট আছে, কথা বলে না কেন? বিরোধী দলও আছে, কথা বলে না কেন? কথা বলুক, সবাই কথা বলুক। হলো না কেন বলেন? আমরা যদি স্বাধীন দেশ হই, ইন্ডিয়া যে জিয়া রহমানকে মেরে ফেলে দিল, এই বিষয়কে আপনি অস্বীকার করবেন? আপনি তো একটা সিনিয়র সাংবাদিক, বলেন এই যে এইখানে যে যত কথা বলা আছে, ইন্ডিয়ার যেদিন তালপট্টি নিয়ে দ্বন্দ্ব হলো, আমরা জিয়া রহমান সাহেবকে তো ইন্ডিয়া মেরে ফেলে দিচ্ছে, এই বিষয়ে কি আপনি দ্বিমত করেন? আপনি কি দ্বিমত করেন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে ইন্ডিয়া? আপনি কি এটা দ্বিমত করেন যে শেখ হাসিনা এই দেশটাকে তিলে তিলে শেষ করে আর একটা সিকিম বানাতে চাইছে? আপনি কি এটা অস্বীকার করেন যে ভারত কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না? আপনি কি অস্বীকার করেন আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে যে যুদ্ধ করছি সেই যুদ্ধের ফল আমরা পাইনি গত 53 বছর? আপনি কি এটা অস্বীকার করেন এদেশের মা ও মাটির মানুষেরকে আপনি পাখির মতো গুলি করে বর্ডারে ঝুলায় রাখবেন কাঁটাতারের বেড়ায়? এটা কোনো বন্ধুভাবাপন্ন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। অনেকগুলো প্রশ্ন করেছেন আপনি, আমি উত্তরগুলো নিব জনাব এম এ আজিজের কাছ থেকে বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে আবার আমন্ত্রণ। দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, ভারতের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, কি বলবেন এ বিষয়ে? ওনার কাছে প্রমাণ আছে, তবে একটা কথা বলতে পারি, আমাদের স্বাধীনতার যুদ্ধের কোনো ইতিহাস এ পর্যন্ত সঠিকভাবে লেখা হয় নাই। হাসান হাফিজুর রহমানকে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা ইতিহাস লিখেছিল, সেটা মোটামুটি কয়েক খণ্ডে দাঁড়াইছিল, কিন্তু সেটাও অ্যাকসেপ্টেবল হয় নাই। অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধে কতজন শহীদ, কতজন বীরাঙ্গনা, কতজন মুক্তিযোদ্ধা, কোনো ইতিহাস সঠিক তদন্ত করে কোনো নাই। এটা আমি আগেও বলেছি, এখনও বলি। আমরা ধরেন এই যে মুক্তিযোদ্ধা এখন ভাতা নেয়, ভাতায় মুক্তিযুদ্ধ করছিস দেশের জন্য, তুই ভাতা নিসকে ফকিরের ভিতরে, আবার এটা 2.25 লক্ষ লোক। আরে মুক্তিযোদ্ধা হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে একটা জরিপ হয়েছিল সারা দেশে, সে পাইছিল 85,000 প্রকৃত মুক্তিযোদ্ধা। সে এটা ঘোষণা করে নাই সে কারণ দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান থেকে আইছে, তারও তো রাজাকার খ্যাতি আছে, বা মানুষ বলবে সে রাজাকার, এই জন্য দিচ্ছে, এই জন্য সে ঘোষণা হয়নি। আবার কেউ কেউ নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবেও তো দাবি করছে। সেটা তো অনেকে মুক্তিযোদ্ধা হইতে চায়,
কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধিতা করে, আবার মুক্তিযোদ্ধা খেতাব নিতে চায়। হ্যাঁ, আমি শশী মুক্তিযোদ্ধা, আমি বৃদ্ধ মুক্তিযোদ্ধা, ইত্যাদি ইত্যাদি। এবং আমি মুক্তিযোদ্ধা ছিলাম সবচাইতে কনিষ্ঠ, আমার চাইতে ছোট মুক্তিযোদ্ধা এখন রাস্তাঘাটে পাওয়া যায়। আপনারা কি করবেন, কি করবেন? আমি ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারের ছাত্র ছিলাম এবং আমি ইন্ডিয়াও গেছি, আমি দেখছি আমি সবচেয়ে ছোট, আমার চেয়ে ছোট নাই। এখন তো হাঁটতে গেলেও মুক্তিযোদ্ধা পাওয়া যায়, এখন কি করবেন আপনি? তো এই জন্য কোনো জরিপ তো নাই কোনো ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের ইতিহাসটা পর্যন্ত আজকে কোনো সরকার লিখলো না, যার ফলে বিতর্ক আছে, এতে কোনো সন্দেহ নাই। এবং শোনা যায় যে 30 লাখ শহীদ হয়েছে, এটা শোনা যায় যে ব্রিটেন এয়ারপোর্টে এসে একজন বলছে যে 3 মিলিয়ন করে ছেড়ে দিছে, তো হয়ে গেছে ওইটাই, যা বলছি বাস হয়ে গেল। তো এভাবে তো হয় না। এখনো আপনি যদি সারা দেশে জরিপ করেন, আপনি একাধিক গোয়েন্দা সংস্থা লাগান, কতজন মুক্তিযোদ্ধা, কতজন শহীদ, কতজন বীরাঙ্গনা, কতজন রাজাকার সব বের করতে পারবেন। কিন্তু কোনো সরকার দায়িত্ব নেয় না, এসে সরকার চালানোর চেষ্টা করে। কিন্তু কেউ তো মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিক না দেখলে তো বিতর্ক থাকবেই, সে বিতর্ক আছে। তবে যেটা অঙ্গরাজ্য করা, শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পরে, অর্থাৎ প্রথমে ইলেকশন করে ক্ষমতায় নিছে, নেওয়ার পরে তো ইলেকশনই হয় নাই। তো সে ক্ষমতায় থাকার জন্যে আপনার ওই বললাম 20টার মতো চুক্তি সমঝোতা স্মারক করছে, সব ভারতের অনুকূলে। সে বলছে না সেন্ট মার্টিন দ্বীপ দিলে আমি ক্ষমতায় থাকতে পারি। এখন তো চুক্তি হয়েছে, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, আমেরিকার জেট ফাইটার তো আমাদের যে কোনো জায়গায় নামতে পারবে, যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে, যে কোনো ঘাঁটিতে নামতে পারবে। তো কথা কি দাঁড়াইলো? কেউ তো আমরা কম না। এই জন্য দেশের প্রতি মেমত্ব কাদের আছে এটা বের করা খুব মুশকিল। ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আজ বেনাপোলের সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ভারত খনি রাষ্ট্র এবং বিএসএফ খনি বাহিনী, সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। সেই বাস্তবতা রয়েছে কি? দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রথমে দুইটা জিনিস বলি। বিপ্লবীরা যদি বিপ্লবীর মধ্যে না থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে গেছেন কোথায়? বেনাপোলে গেছেন। বেনাপোলে কি জন্য যাবেন উনি? বেনাপোলে কি কোন লোক মারা গেছেন? বেনাপোলে কাঁটাতারে কারো দেহ ঝুলছে? না। শোনেন, পলিটিক্যাল স্ট্যান্ড বাজ সামথিং ডিফারেন্ট। আপনি ভারতেও, আমি 3টা জিনিসের দাবি করে আসতেছি সবসময়। এক, ভারতীয় দূতাবাস ঢাকার বাইরে একটাও থাকার দরকার নাই। ভারতীয় দূতাবাস একটা মাত্র থাকবে ঢাকায়, তার বাইরে থাকার দরকার নাই। এটা হওয়া উচিত সবার। বাংলাদেশে যত ভারতীয় চাকরি করে সবার ওয়ার্ক পারমিট বাতিল করে এ দেশ থেকে তাদেরকে সরায় দিতে হবে। 3, ভারতের সাথে বাণিজ্যিক যত চুক্তি আছে সে চুক্তি বাতিল করতে হবে। আমাকে বলেন তো, আপনার এনসিপি এগুলো একটা কথা বলতেছে কিনা? মাহমুদুর রহমান আমার দেশের বলতেছে, আমরা বলতেছি। আমরা ইলেকট্রিসিটি, এই একটু আগে যে আপনাকে পড়ে শোনালাম ইলেকট্রিসিটির কথাটা, রিলায়েন্সের কথাটা, তারপর কার কথাটা বললাম আমি, আদানির কথাটা। এগুলো কি চুক্তি বাতিল করতে চেয়ে বিদ্যুৎ ভবন ঘেরাও করছে এনসিপি? না। সো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি সামথিং ডিফারেন্ট। তো ওনার এই স্ট্যান্ডবাজি সম্পর্কে আমার কোনো কথা নাই, কারণ উনি কেনই বা বেনাপোল যাবেন? আর বেনাপোল যে কি বললেন, কেন ওখানে কেউ মারা যায়নি? ওনার যাওয়ার কথা হয় লালমনিরহাট যাবেন, কুড়িগ্রাম যাবেন, কিন্তু উনি ওখানে গেলেন কেন আমি জানি না, বা ওনার গাড়িতে কে ঢিল মারলো তাও আমি জানি না। অতএব এটা আমাদের এখানকার বিষয় না। বিষয়টা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে, এবং সেই ছিন্ন সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে চায়না এবং পাকিস্তানের সাথে। আজকে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলি, আপনারা বোধহয় দেখছেন জাতিসংঘে যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, সারা দেশ জানেন কি ইন্ডিয়া আমাদেরকে ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিছে। যাদের এত পাকিস্তান পাকিস্তান বলে খুব সমস্যা, দেখা যাচ্ছে পাকিস্তান ভোট দিছে, ইন্ডিয়া ভোট দেয়নি। আর খলিল তো ইন্ডিয়া বলতে পাগল, অজ্ঞান, যে তোমার সেই দেখো কিরকম বন্ধু তোমাকে কিন্তু ভোট দেয়নি। সো বাংলাদেশকে মনে রাখতে হবে, ভারত কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না, আজও নাই, আগামীতেও নাই। আর যারা এই অভ্যুত্থানের শক্তি, তাদেরকে এখন সময় এসছে, তাদেরকে সবাই সমন্বিতভাবে ঢাকায় একটা প্রতিরোধ মহাসমাবেশ করা, যে সমাবেশের মাধ্যমে ভারত খেদাও,
আবার বলে দিচ্ছি, ভারত খেদাও এই আন্দোলন ব্রিটিশ খেদাওয়ার মতো ভারত খেদাও আন্দোলনের ডাক দিতে হবে। এবং ভারত খেদাও বলতে খালি ভারতীয়রা না, ভারতীয় সমস্ত পলিসি, সমস্ত রয়ের যত এজেন্ট আখড়া আছে, যত মিডিয়া হাউস আছে, যত সাংবাদিক আছে, তথাকথিত যেসব সুশীল সমাজ আছে, এদের কারো স্থান বাংলাদেশে থাকা চলবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। জনাব এ বি আজিজ, জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, এবং এই পদ প্রাপ্তির পরেই কিন্তু একটি প্রশ্ন এসেছে যে দ্বৈত দায়িত্ব তিনি কিভাবে পালন করবেন। তিনি এর আগে জানিয়েছিলেন যে পদত্যাগ করার প্রশ্নই আসে না, তিনি ছুটি নেবেন। তবে কি তিনি 1 বছরের ছুটিতে যাচ্ছেন? না, দেখেন, ওখানে ছুটি নেওয়ার বাইন্ডিংস নাই। আর খলিলুর রহমান কিন্তু সভাপতি হন নাই, বাংলাদেশ হয়েছে, প্রতিনিধিত্ব করতেছে খলিলুর রহমান। খলিলুর রহমান নিয়ে আগে তো অনেক বিতর্ক আছে, তার নাগরিকত্ব নিয়ে ইয়ে আছে। আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল, সে এসে ফরেন মিনিস্টার হয়েছে। তা আমার বক্তব্য হলো, সে তো সভাপতি, সে তো কিন্তু মহাসচিব না। হ্যাঁ, তো সুতরাং সভাপতি যখন অ্যাসেম্বলি বসবে, অধিবেশন বসবে, তখন শুধু সভাপতিত্ব করবে। সে যদি মনে করে যে সভাপতিত্ব করতে 2 দিন বা 3 দিন ছুটি নেওয়ার, নিতেও পারে। তবে আমার কথা হচ্ছে যে এটা যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তাকে তো একটা ছাড়া উচিত, অবশ্যই একটা ছাড়া উচিত। এবং যেহেতু সভাপতি হয়েছে, আমরা জাতিসংঘের সভাপতি হয়েছে অধিবেশনের, তো এটা তো আমাদের বাংলাদেশের জন্য কিছুদিন আগে জানিয়েছিলেন যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না করলে তো এই জন্যই বলছি, যে এই জন্য তো আমি বলি আর কি, যে একটা লোকের যদি আত্মমর্যাদা থাকে, তাহলে তো ওনার একটা ছাড়া উচিত। ওটা গেল কেন? এ বিষয়ে কি সমাধান দেখছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির? 2 লাইনে মন্তব্য নিতে। দেখেন, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত। এই যে ভাই যেটা বলেন, হ্যাঁ, ভাই যেটা বলেন, বাংলাদেশের জন্য এটা অবশ্যই সম্মান যে আমাদের দেশে বাংলাদেশের প্রতিনিধি ভোটে জয়লাভ করছে, এবং ওখানে একজন তাকে একটা নমিনেটেড কে যাবে, সভাপতি হবে, সে নামও প্রস্তাব করা হয়েছে। উনি এখন কি মধু পাইছেন, কি অদৃশ্য মধু আছে মন্ত্রণালয়ে, যে উনি ওনার শপথ ভঙ্গ করে, প্রথম কথা উনি ওনার তত্ত্বাবধায়ক সময় যে উপদেষ্টা ছিলেন, সে শপথ ভঙ্গ করে তিনি আর একটা শপথ নিয়েছেন। সো লিগালি হি ইজ অ্যান ইললিগাল ফরেন মিনিস্টার। আমার কাছে আইনত যে কোনোভাবে কেউ চ্যালেঞ্জ করে দিচ্ছে, কেউ এটা প্রমাণ করতে পারবে না, কারণ সে যে ওথ নিছে তাতে বলা আছে পরের কোনো সরকারে সে মন্ত্রী হবেন না। তো উনি ওই ওথ যদি ভঙ্গ করতে থাকেন, তাহলে তিনি পরবর্তীতে যে ওথ নিছেন টেকনোক্রেট হিসাবে, সেই ওথটা হচ্ছে ইললিগাল। সো সে একজন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী। এখন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী থেকে তার যদি এই লাজ লজ্জাটুকুন থাকে যে না, আমি এই কুলুষিত মুক্ত হব, তাহলে দয়া করে এটা ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের একটা মান সম্মানের জায়গায় গেছেন, ওখানে যায় কিছুদিন কাটান, তারপর যে সরকার আবার ভাবে আপনাকে আবার ফিরে আনবে, সেটা সরকার বুঝবে, কিন্তু সরকারের উচিত না তাকে আর 1 মুহূর্ত এখানে রাখা। ব্যারিস্টার শাহরিয়ার কবির, নিশ্চয়ই আপনি অবগত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে। এই সমীকরণে কি আওয়ামী লীগও যুক্ত হবে কিনা আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপি মহাসচিব যেমনটি বলেছে সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বিএনপিকে আবারও সেই পথে হাঁটছে কিনা? দেখেন, প্রথমে বললে শুরু করছিলাম এক্সকিউজ মি, চোর নাশনে ধর্মের কথা। অতীত থেকে কেউ শিক্ষা নেয় না। এই বহুদলীয় গণতন্ত্র করতে যে বাকশাল যে প্রতিষ্ঠা করেছিল, যে দেশে গণতন্ত্রকে হত্যা করেছিল, যে দেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করেছিল, রক্ষী বাহিনী সৃষ্টি করে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, যে এদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তার দলকে আপনি রাজনীতি করার সুযোগ দেওয়ার 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি হলেন? শহীদ হলেন। এবং আপনারা এটাও জানবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের শহীদ হওয়ার পর প্রথম আগরতলা থেকে বাংলাদেশের মানুষ জানতে পারে, আগরতলা রেডিও থেকে, যে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। যেমনটা আপনারা দেখছেন বিডিআরেও প্রথমে কিন্তু ইন্ডিয়া থেকে জানা গেছে 57 জন অফিসার হত্যা করা হয়েছে, বাংলাদেশের কোনো মিডিয়া তখন জানেনি। সো আরও একটা জিনিস, ওই দিন আখাউড়াতে সাজেদা চৌধুরী এবং শেখ হাসিনাকে ধরা পড়ে কি অদৃশ্য কারণে,
তাদের বিচার হয় না জানি না, তবে এই ইতিহাস পরতে পরতে লেখা আছে। এই ইতিহাসকে মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার রিরাইট করতে চান। উনি হয়তো জিয়াউর রহমানের ওই আদর্শকে এখন হয়তো লালন করেন না, যেমন ওনার বিরুদ্ধে অভিযোগ আছেন উনিও রয়ের কাছ থেকে টাকা নিয়েছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আছেন উনিও শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন। এগুলো যদি হয়ে থাকে উনি এই নতুন বয়ান তৈরি করতেই পারেন। থার্ড যে কথাটা বলব, উনি যে নেত্রীর অবিচল আস্থার প্রতীক হিসাবে মহাসচিব হয়েছিলেন, সেই নেত্রীর মুখ যদি ওনার সামনে ভাসে, তাহলে খুনি হাসিনা ফ্যাসিস্ট দল বললে একটা আলাদা কথা হবে। যদি আমরা সবাই মিলে বলি যে ৭১ সালে যারা মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে, এদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানকে সহায়তা করছে, তারা যদি রাজাকার হয়ে থাকে, তাহলে এই ২৪-এর যুদ্ধেও আওয়ামী লীগ একটা রাজাকারের দল, এবং তাদের সর্বোচ্চ শাস্তি হতে হবে, সেই দল হিসাবে বিচার হতে হবে। বিচারের আগে তাদেরকে কোনোভাবেই অ্যাকুমুলেটেড করা, এটা খালি মির্জা ফখরুল না, এনসিপিও বলছে ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ, এগুলো সব রয়ের কথা, এগুলো সব রয়ের কথা। এবং যাদের উপরে এইসব পেতাত্তা ভর করে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই কেবল আওয়ামী লীগের পুনর্বাসন চাবে। এই বিষয়ে কিন্তু সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্র করে নেবে আর জামায়াত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে। আসলে কি জামায়াত গুপ্ত হয়ে যাবে? বলছে এটা আমিরে জামাত, সম্মানিত আমিরে জামাত খুব সুন্দর বলছে, আমরা গুপ্ত হয়ে এখানে আসি। যদি গুপ্ত হয়ে থাকতে আমাদের তার কোথাও যাওয়ার জায়গা নেই রে ভাই, আমাদেরকে এখানেই থাকতে হবে, এখানে মরে যেতে হবে, এখানে ফাঁসির কাছে ঝুলতে হবে। আর ওনাদের তো টাকা পয়সা হয়েছে, ওনারা হয়তো ফ্লাই করে অন্য কোথাও যেতে পারবে। ভাই ভালো বলতে পারবেন এই বিষয়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। যেমনটি বিএনপি মহাসচিব বলেছেন, সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে। সেই সমীকরণে কি কোনোভাবে আবার আওয়ামী লীগও যুক্ত হবে কিনা? দেখেন, এই কথাটার অর্থ কিন্তু তাই দাঁড়ায়। সব দল বলতে আওয়ামী লীগ তো একটা বড় দল ছিল, তো সবকে দেওয়ার কথা প্রশ্ন আওয়ামী লীগের ব্যাপারে আসছে। ধরেন এই যে ইন্ডিয়ান পত্রিকাগুলোতে তার সাক্ষাৎকার ছাপা হয়েছে, তো সেখানে সৌমিত্র ভৌমিক অনলাইনে সাক্ষাৎকার নিয়েছে, সবগুলো আমার এখানে ধরা আছে। কিন্তু আমাদের বাংলাদেশেরও একটা পত্রিকায় ছাপা হয়েছে যে জেলখানা রেডি করো, ফাঁসির কাস্ট রেডি করো, আমি আসতেছি ডিসেম্বরে। কোনো কথা কি বলেছিলেন? না, এরকম কোনো কথাই ছিল না, জাস্ট পত্রিকা কাটতির জন্য এটা লাগাই দিছে। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে এখনো যে পরিস্থিতি, তাতে শেখ হাসিনা এই দেশে আসা সম্ভব নয়। সব অভ্যুত্থানের শক্তি জনগণ এক হয়ে যাবে, এক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আলমগীর ভাই যে কথা বলছে, সবাই সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত, কিন্তু তার সময় আছে। আপনার নেপালের মতো কেন করলেন না? অভ্যুত্থানের পর ইলেকশন 60 দিনের ভিতরে দিয়ে দিলেন না কেন? দিলে তো নেপালের মতো শেখ হাসিনা 15টা 10টা সিট পাইতো। শেখ হাসিনার এই ফিরে আসার বয়ান, সেটা কি তাহলে স্টানবাজি? এটা তো স্টানবাজি, একটা ধোঁয়া তোলা। এটা অসম্ভব, অসম্ভব। শেখ হাসিনা বরঞ্চ সে এখনো সে মনে করে সে দায়িত্ব ছাড়তে রাজি না। আগে তার ফ্যামিলির ছেলে মেয়েকে ছাড়তে ছিল, সেটাও ছাড়তে রাজি না। সে কারো কাছে ক্ষমতা ছাড়তে না। সে মনে করে বহুদিন আজীবন বেঁচে থাকবে, কোনো একদিন সময় আসবে, সে আসবে। এবং আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র তথ্য মতে জানা যাচ্ছে যে আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়ায় শেখ রেহানার বলয় কোণঠাসা হতে যাচ্ছে। না, আগে তো বলাই ছিল, কিন্তু বাগবাটার তো দুইজনই খাইছে। হ্যাঁ, এগুলো এই বলয় ধরেন না, এই ধরেন না। এবং রেহানা সম্পর্কে বলার কথা ছিল তখন, আওয়ামী লীগের সবচাইতে বড় চাঁদাবাজ হলো শেখ রেহানা। ভাগ করে নিছে সরকার, নিছে শেখ হাসিনা, আর চাঁদা যত টাকা পয়সা লুট করার দায়িত্ব নিছে শেখ রেহানা। সুতরাং তাদের সাথে কি হলো এটা ধরেন না। আমার কথা হলো যে আওয়ামী লীগ নিয়ে আলোচনা। এখন এনসিপি বলে বিশুদ্ধ যারা কর্মী আছে, সাধারণ কর্মী, তাদের নিলে অসুবিধা নেই। রিফাইন্ড আওয়ামী লীগে তো আবার আপত্তি রয়েছে। রিফাইন্ড আওয়ামী লীগ তো হচ্ছে না, শেখ হাসিনাই রাজি না। আবার এমন একটা পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনা যদি সমর্থন না থাকে, কাউকে দিয়ে তো আওয়ামী লীগ দাঁড়ও করতে পারবে না। আর সেরকম অনুকূল পরিস্থিতিই নাই। ধরেন শেখ হাসিনাই বললো অমক আমার নেতা আওয়ামী লীগের, সে তার বিরুদ্ধে নেমে যাবে এটা তো না। এখন ধরেন একটা লোক মারা যায়, মারা গেলেও ওখানে যাওয়া স্লোগান দেয় জয় বাংলা, জয় বাংলা, তো তখন গ্রেপ্তার করবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে
সন্ত্রাস বিরোধী আইন করেছে, এটা একটা ওপেন এন্ডেড কালো আইন হয়েছে না? ধরেন এখন জামাত এনসিপি রাস্তায় নামলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলো, বিএনপি 2/3 মেজরিটি নিষিদ্ধ করে দিতে পারে এই আইন দেয়া। আবার ধরেন জামাত ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার ধরেন 5 বছর 10 বছর 20 বছর 100 বছর পরে আওয়ামী লীগ আসলো, বিএনপিকে বা জামাতকে ধন্যবাদ জানাচ্ছি নিষিদ্ধ জনাব করতে এম এ আজিজ পারে। ভাই। সুতরাং এই ধরনের প্রসঙ্গে আপনার আইন কাছে করতে প্রশ্ন রাখতে চাই, নিষিদ্ধেই কি সমাধান কিনা? শোনেন, নিষিদ্ধ সমাধান না, নিষিদ্ধ সমাধান না কেন, নিষিদ্ধ আপনাকে করতে হবে না। মুসলিম লীগ বিলীন হয়ে যায়নি, নিজামে ইসলাম পার্টি বিলীন হয়ে যায়নি। সো মানুষের মন থেকে যখন বিলীন হয়ে যায় তখন তাকে আর নিষিদ্ধ করতে হয় না। আজকে এই যে মুজিববাদ, এই যে যারা মুজিববাদকে ভালো খারাপ বলতে চাবে, এটা হচ্ছে আর একটা বয়ান, রয়ের আর একটা বয়ান। এদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা, ওই এনসিপিও করতে চাইছে, বিএনপিও করতে চাচ্ছে, ওই ভালো বলে আমার দলে আসুক। প্রথম কথা হলো মুজিববাদ হচ্ছে একটা ঘৃণা ভরা নাম। মুজিববাদ হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করা একটা নাম। সেই নাম, সেই দল এদেশে অপ্রাসঙ্গিক, এবং যারা প্রাসঙ্গিক করতে চাইবে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আর দ্বিতীয় যে কথাটা আপনাকে বলতেছি, যে এই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কাউকে আপনি কি করেন না, নিষিদ্ধ করেন না। আপনি আদালতের মাধ্যমে তো বললাম দল হিসাবে তার বিচার করেন। ভাই যে কথা বলছে, স্বাধীনতার প্রকৃত ইতিহাস লেখা হয়নি। আমিও তো বললাম যে 72 থেকে 75 পর্যন্ত এই দেশ বিক্রি করে দেওয়া শেখ সাহেব যে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তার প্রকৃত ইতিহাস লিখলে দেশের মানুষ শেখ সাহেবের নাম কেউ মানে মুখে তুলতে চাবে না, কেউ মুখে ঘৃণা ছাড়া তুলতে চাবে না। এবং এই দেশে কোনোদিন আওয়ামী লীগটা ভর করে আছে কি শেখ সাহেবের উপরে? তো যে লোকটা এদেশের মাটি ও মানুষকে বিলীন করে দিছে, বিক্রি করে দিছে, রক্ষী বাহিনীর দ্বারা এদেশের মুক্তিযোদ্ধাদেরকে মেরে ফেলে দিছে, ঘর থেকে মেয়ে তুলে নিয়ে গেছে, সেই লোকটা কোনোদিন এদেশের ভালো চাইছে, স্বাধীনতা চাইছে হতে পারে? কোনোদিনই না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। জনাব এম এ আজিজ, দু এক লাইন যুক্ত করবেন কি? না, আমার কথা হচ্ছে যে 55 বছরে পড়ছে দেশ স্বাধীনতা বাদ দিয়ে তো বাংলাদেশ হবে না। স্বাধীনতার ইতিহাসটা কোনো না কোনো সরকারের দায়িত্ব নিতে হবে। আমার মনে বক্তব্য হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইতিহাসটা লেখাইছিল, সেই ইতিহাসটা মোটামুটি অ্যাকসেপ্টেবল ছিল। তার সাথে যে মুক্তিযুদ্ধের যে বললাম না, কতজন মুক্তিযোদ্ধা, কতজন শহীদ, কতজন রাজাকার, কতজন বীরাঙ্গনা, এই সব শাখা প্রশাখা এখনো সম্ভব ইতিহাসে যুক্ত করা। দায়বদ্ধতা রয়েছে সঠিক ইতিহাস প্রজন্ম থেকে এটা করা পৌঁছে উচিত। দেওয়ার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ, ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।